নতুন বাংলাদেশ গড়তে কাতারের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। প্রবাসীদের সহায়তায় ঘুরে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি। সার্বিকভাবে আমি বলবো যে খুব চমৎকারভাবে গেছে। আমাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা অনেক সহযোগিতা করেছেন আমাদের। দীর্ঘ ৬ বছর পর হতে যাচ্ছে ড্যাবের জাতীয় সম্মেলন। বিএনপি পন্থী চিকিৎসকদের মধ্যে উৎসাহ। ১৫০০ সদস্যপত্র বাতিলের জটিলতা। ৫ই অগাস্টের পূর্বে দলের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল, তারাই আগামী নির্বাচনে ভোটদান করবেন। একটি উৎসবমুখর পরিবেশে যেন এই ঐক্যবদ্ধ ড্যাব এই আসেন, সেই ধরনের নেতৃত্ব যেন আসেন। জনবল সংকটে খুঁড়িয়ে চলছে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার হাসপাতাল। বিকল রোগ নিয়ন্ত্রণের যন্ত্রপাতি, সেবা না পেয়ে রোগীদের দুর্ভোগ। ৭ বছরে শেষ হয়নি জয়পুরহাট শহর থেকে হারাইল পর্যন্ত ৪ লেনের কাজ। যানজট আর ধুলোবালিতে নাকাল নগরবাসী। মুকুল কম আসার পর এবার খাড়ায় ঝরছে গুটি। আমের ফলন নিয়ে দুশ্চিন্তা রাজশাহীর কৃষক। বেশি বেশি সেচের পরামর্শ। নোয়াখালীতে কয়েকদিনের বৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি। জমিতেই পচে যাচ্ছে কেটে রাখা ধান। লোকসানের শঙ্কায় চাষি। এবং গাজা অব্যাহত ইসরায়েলি বর্বরতা, অন্তত ৬০ ফিলিস্তিনির মৃত্যু। বন্দীদের মুক্তি না দিলে আরও তীব্র হুমকির। দর্শক শুভ সকাল, দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ সকাল আপনাদের সাথে আছি মারজানা শক্তি। জানাবো বিস্তারিত খবর। নতুন বাংলাদেশ গড়তে কাতারের কাছে বিনিয়োগ সহ অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি বলেন, বাংলাদেশ কাতার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। কাতারের ২ নেতার সাক্ষাতে এমন নানা বিষয়ে আলোচনা হয়। এদিকে বাংলাদেশকে অর্থনৈতিক হাব হিসেবে তৈরির চেষ্টায় ইতিবাচক সাড়া মিলেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সাইফুর রিপনের প্রতিবেদন। বৃহস্পতিবার কাতারের দোহায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় নতুন বাংলাদেশ গড়তে বিনিয়োগ করা সহ অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। পারস্পরিক সহযোগিতা বাড়াতে প্রধান উপদেষ্টাকে উচ্চ পর্যায়ের কারিগরি দল পাঠানোর পরামর্শ দেন কাতারের প্রধানমন্ত্রী। এ সময় আর্থনা সামিটের সাইডলাইনে উচ্চ পর্যায়ের বৈঠকের জন্য কাতারের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে পুনরায় সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। এদিন কাতারের একটি হোটেলে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। দেশের অর্থনীতিকে মজবুত রাখতে ভূমিকা রাখায় প্রবাসীদের ধন্যবাদ জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। পুরো অর্থনীতি চলতেছে, কত মাল আমরা পাঠাতে পারলাম, কত সস্তায় পাঠাতে পারলাম। সস্তায় পাঠাতে না পারলে আমাদের জিনিস মানুষ কিনবে না, তো আমরা এই দাম তো গ্রাহকের কাছ থেকে আমার নিতে হবে। আমরা একটা অ্যাপ বাইর করতেছি, যারা প্রবাসী আছেন দুনিয়ার সব দেশে, তাদের জন্য যার যার জগতের একটা আলাদা অ্যাপের মধ্যে আপনি সমস্ত বর্ণনা দেবেন, আপনি কি করতে চান, কি করতেছেন, কি হলে ভালো হবে, পরামর্শ দিতে চান পরামর্শ দেবেন, অথবা বলবেন এটা হলে আমি এটা করে দিতে পারবো। আমরা শুধু খোপগুলো বানিয়ে দেবো, খোপগুলো বানিয়ে দিলে এই জিনিস, যাতে করে আপনাদের সঙ্গে আমাদের কন্টিনিউয়াস ইন্টারাকশন হয়। প্রধান উপদেষ্টার ৪র্থ দিনের কর্মসূচি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। রোহিঙ্গা ক্রাইসিসের জন্য তাদের সাপোর্ট চেয়েছেন এবং কাতারও বলেছেন যে হ্যাঁ আমাদেরকে এই বিষয়ে যাতে এটা একটা সাস্টেনেবল সলিউশন হয় এবং এই ফলে যাতে রোহিঙ্গারা তাদের দেশে ডিগনিটির সাথে ফিরে যেতে পারে। কাতার সরকারের ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলেও জানান শফিকুল আলম। উনি ইন্টারিম গভর্নমেন্ট একটা ম্যানুফ্যাকচারিং ইকোনমিক হাব বানাতে চান। এটা শুধু বাংলাদেশের জন্য না, এটা পুরো রিজিয়নের জন্য। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দীর্ঘ ৬ বছর পর হতে যাচ্ছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের জাতীয় সম্মেলন। সম্মেলন ঘিরে বিএনপি পন্থী চিকিৎসকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। পুরনো কমিটি ভেঙে দিয়ে গঠন করা হয়েছে সম্মেলন বাস্তবায়ন কমিটি। তবে আগের সম্মেলনে ১৫০০ আজীবন সদস্য পদ বাতিল, ভুয়া সদস্য বাছাই সহ বিভিন্ন বিষয়ে দেখা দিয়েছে জটিলতা। তবে সব সমস্যা কাটিয়ে বিএনপি মনা সব চিকিৎসকের সমন্বয়ে দ্রুতই সম্মেলন শেষ করতে চায় বাস্তবায়ন কমিটি। হাসান আল মাহমুদের রিপোর্টে বিস্তারিত। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের কেন্দ্রীয় সম্মেলন ঘিরে তৎপরতা বেড়েছে বিএনপিপন্থী চিকিৎসকদের। ভোটার তালিকা হালনাগাদ করা, প্যানেল চূড়ান্ত সহ নানা কাজে ব্যস্ত সময় পার করছেন চিকিৎসকরা।
6 বছর পর গণতান্ত্রিক চর্চায় ফিরছে বিএনপির এই সহযোগী সংগঠনটি। এবার নেতৃত্ব নির্বাচিত হবে সদস্যদের সরাসরি ভোটে। তাই উৎসব মুখর নির্বাচনের একাধিক প্যানেল ঘিরে দেখা দিয়েছে বিভক্তি। ত্রুটিপূর্ণ সদস্য তালিকা নিয়েও আপত্তি করছেন অনেকেই। যে 2900 সামথিং যে ভোটার লিস্ট, এখানে কিছু ডুপ্লিকেশন আছে এবং কিছু ফলস ভোটার আছে। সে পাসই করে নাই ওই ডেটে, স্টুডেন্ট, হ্যাঁ, কিন্তু তার নাম ডাক্তার হিসেবে দিয়ে ভোটার লিস্টে উঠে গেছে। এবারের নির্বাচন সব সদস্যদের অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক করার দাবি জানান ড্যাব সদস্যরা। 2350 যে লাইভ মেম্বার ছিল সেখান থেকে 1531 জন বাদ পড়েছে, তাদেরকে এখানে এই ভোটার তালিকায় সংযুক্ত করে তারপরেই এই নির্বাচন হতে হবে। ঐক্যবদ্ধ আমরা ছিলাম, ঐক্যবদ্ধ আছি, সামনে আরো ভালোভাবে আমরা কাজ করার সুযোগ পাবো। পতিত আওয়ামী লীগের আমলে সদস্যপদ নবায়ন না করা, সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ না রাখা সহ বিভিন্ন কারণে কিছু সদস্যের পদ বাতিল হয় বলে জানান ড্যাবের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি। কারণ বহু লাইভ মেম্বারের কাছে আমরা, আমাদের ছেলেরা, আমরা নিজেরা গিয়েছি যে ভাই আপনার ফর্মটা শুধু আপনি ইনফরমেশনটা আপডেট করে দিবেন, কোনো টাকা লাগবে না। They did not agree with us. সেই কারণে আমাদের চেয়ারম্যানের সাথে আলাপ হওয়ার পরে একটা সিদ্ধান্ত হয়েছে নেতৃবৃন্দের যে যারা 5ই অগাস্টের পূর্বে দলের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল এবং সদস্যপদ গ্রহণ করেছিল তারাই আগামী নির্বাচনে ভোটদান করবেন। নির্বাচন ঘিরে একাধিক প্যানেল থাকলেও সবাইকে নিয়ে নির্বাচনের প্রস্তুতি হচ্ছে বলে জানান সম্মেলন বাস্তবায়ন কমিটির এই সদস্য। সংগঠনের যারা মেম্বার আছেন তারা তাদের মেম্বারশিপগুলো কি কতটুকু যাচাই বাছাইয়ের কাজ চলছে এই মুহূর্তে। তো সেখানে আমরা আশা করি যে একটি উৎসবমুখর পরিবেশে যেন এই ঐক্যবদ্ধ ড্যাব এই আসেন, সেই ধরনের নেতৃত্ব যেন আসেন। দ্রুত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে বলেও জানান তিনি। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গভীর রাতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে যৌথ বাহিনী। শুক্রবার মধ্যরাতে হাতির ঝিলে চিত্র দেখা যায়। পুলিশ জানায় রাতে রাজধানীবাসী যেন নিরাপদে এবং নির্বিঘ্নে চলাচল করতে পারে সেই উদ্দেশ্যেই তাদের অভিযান। তারা আরও জানায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের এই তল্লাশি কার্যক্রম সব সময় চলমান থাকবে। এ সময় বৈধ কাগজপত্র ছাড়া মোটরসাইকেল এবং গাড়ি চালকদের মামলা দিতে দেখা যায়। আমরা দেশের আইন শৃঙ্খলাকে সহযোগিতা করার জন্য এবং দেশের মানুষের নিরাপত্তার সাথে এই অভিযান আমাদের চলমান, এবং যারা বেপরোয়াভাবে গাড়ি চালাবে তাদেরকে শাস্তির আওতায় এবং জরিমানার আওতায় আমাদের লক্ষ্য, এবং রাজধানীবাসীর জনমানে একটা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা। অবহেলা, অব্যবস্থাপনা, অনিয়ম আর দুর্নীতির কারণে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলা 50 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সটি এখন হয়ে উঠেছে ভোগান্তির আরেক নাম। এ নিয়ে একাধিক অভিযোগের পরও নেওয়া হয়নি কোনো ধরনের পদক্ষেপ। অভিজিৎ ঘোষের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার 50 শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে উপজেলা সহ আশেপাশের 3টি উপজেলার মানুষও চিকিৎসা নিতে আসেন। তবে কোটি টাকা ব্যয়ে কেনা যন্ত্রপাতি অকার্যকর অবস্থায় পড়ে আছে। এক্স-রে ফিল্ম না থাকায় সেটি বন্ধ রয়েছে। আল্ট্রাসোনোগ্রাফি মেশিনও ব্যবহার হচ্ছে না। হাসপাতালের সিঁড়ি, মেঝে ও দেয়ালে ময়লা আবর্জনা ও পানের পিকের কারণে জীর্ণ অবস্থা। পুরুষ মহিলা ওয়ার্ডের টয়লেট ব্যবহারের অনুপযোগী, এমনকি অনেক ওয়ার্ডের ফ্যানও বিকল হয়ে রয়েছে। জেনারেটর ব্যবস্থা না থাকায় রাতে বিদ্যুৎ চলে গেলে পুরো হাসপাতালে অন্ধকার হয়ে যায়। অভিযোগ আছে হাসপাতালে কনসালটেন্টরাও আসে না নিয়মিতভাবে। ঘন্টার পর ঘন্টা চিকিৎসকের জন্য অপেক্ষা করলেও ঠিকমতো সেবা পান না রোগীরা। ফলে তাদের বাধ্য হয়ে যেতে হচ্ছে বেসরকারি হাসপাতালগুলোতে। বসে নাই, এখন 10টার দিকে বসে, এখন বসবে না বসবে এটা তো আমরা জানি না। এই ওষুধটা পাওয়া যায় না, হাসপাতালে আসলে মনে করেন যে ফেরত যেতে হয়। তো এখন এগুলো সাপ্লাই না দরকার অত্যন্ত। কিছুদিন খাওয়ার পরে তাহলে তো ওই ফুরা জায়গা ওষুধ, তারপরে এখন ওষুধগুলি আবার আনতে হবে না, তা আনে না। আমার এই বাচ্চা অসুস্থ খুব, শিশু ডাক্তারের কাছে আসছি, তা এখনো আসে নাই। হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে বলেছেন লোকবল সংকট আছে। আর সিভিল সার্জন জানান বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা চলছে। একটা রোগীর পিছনে কটা করে লোক আসে না, লোক আসে তো সেগুলো পরিষ্কার অপরিষ্কার হবে না, সে পরিষ্কার করতে হবে না। আমার তো লোক সংকট আছে, আলটা করার তো লোক নেই, আমাদের লোক আছে। ডাক্তারি তো কমে গেছে অনেক, ওষুধ পাচ্ছে না, সেটা তো আমরা ব্যবস্থা নিচ্ছি। আমাদের যেখানে লেখা দরকার লিখতেছি। আমাকে জানাবেন, আমি এটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো। সব তো সম্ভব না, সমস্যা অনেক আছে।
কম বেশি সর্বশেষ হসপিটালে আছে। আমার লিমিটেশনের মধ্যে যেগুলি আছে এগুলি আমি কভার করার চেষ্টা করবো, যাতে এগুলি মানে কি করা যায়। দ্রুত হাসপাতালের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা দেখতে চান ভুক্তভোগী ও এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। জয়পুরহাট শহরে 0 পয়েন্ট থেকে হারাইল 4 লেন সড়ক নির্মাণ কাজ শেষ হয়নি 7 বছরেও। এতে শহরে চরম যানজট ও ধুলোবালির মধ্যে দিয়ে চলছে হাজার হাজার মানুষ। এ ভোগান্তির যেন কোনো শেষ নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে দ্রুতই কাজ শেষ হবে বলে জানান সড়ক বিভাগ ও জেলা প্রশাসন। রেজাউল করিম রেজার রিপোর্ট জানাচ্ছেন নুসরাত শোভা। জয়পুরহাট শহরের 0 পয়েন্ট থেকে হারাইল পর্যন্ত জয়পুরহাট বগুড়া আঞ্চলিক মহাসড়কের 2.5 কিলোমিটার 4 লেন সড়ক নির্মাণ প্রকল্প অনুমোদন হয় 2017 সালে। 2018 সালের 30 সেপ্টেম্বর কাজের উদ্বোধন করে ঠিকাদারি প্রতিষ্ঠান। কথা ছিল 1.5 বছরের মধ্যেই শেষ হবে কাজ। এরপর থেকে নানা জটিলতায় একের পর এক পরিবর্তন হয়েছে ঠিকাদার। তবে 7 বছরেও কাজের কোনো অগ্রগতি নেই। পুরো সড়ক খানাখন্দে ভরপুর। এতে শহরে চরম যানজট ও ধুলোবালির মধ্য দিয়ে চলছে হাজার হাজার মানুষ। যেন ভোগান্তির কোনো শেষই নেই। কাজ বন্ধ। কেন বন্ধ? ড্রেনের নাকি নকশা ত্রুটি হয়েছে। কিভাবে আপনারা নকশা ভুল না সংশোধন কিভাবে করবেন? আমরা চাই আমাদের এই 4 লেন রাস্তাটা কমপ্লিট। আমাদের এই ডিভাইডারটা ছোট দিলে একটু ভালো হতো, কারণ আমরা গাড়ি ঘোড়া নিয়ে যাই, গাড়ি ঘোড়া এই রাস্তাঘাটে গাড়ি ঘুরান যায় না। রোড সাইড আমাদের এটা একখানটি হয়তো 2টা গাড়ি পাস করতে গেলে এই গাড়ির সঙ্গে ওই গাড়ি বসা খাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে দ্রুতই কাজ শেষ হবে বলে জানায় সড়ক বিভাগ ও জেলা প্রশাসন। জয়পুরহাটের কিন্তু এই একটা মাত্রই রাস্তা। আমরা আপাতত এটাকে পত্র প্রেরণ করেছি এবং আমরা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছি এবং অতি দ্রুতই মন্ত্রণালয় থেকে একটা যৌথ টিম এসে এটার সম্ভবত যাচাই করে তারা ডিজাইনটাকে রিডিজাইন করার জন্য সিদ্ধান্ত দিবে আমরা আশা করছি। আগামী 30 জুন 2025 পর্যন্ত নির্ধারণ করা আছে। আমরা কাজ 30 জুনের মধ্যেই শেষ করতে পারবো বলে আমরা আশা করতেছি। রাস্তাটি আরো প্রশস্ত করে নির্মাণের দাবি এই ছাত্র নেতার। 24 ফিটের 2 পাশের 2 রাস্তার মাঝখানে যদি 3 ফিটের একটা আইল্যান্ডই দেওয়া হয় তাহলে সেখানে রাস্তার প্রশস্ততা কতটুকু থাকে? তবে আর কোনো আশ্বাস নয়, দ্রুতই সড়ক নির্মাণ কাজ শেষ হবে এই প্রত্যাশা জয়পুরহাটবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। 700 বেশি কর্মী নিয়ে ঢাকা দক্ষিণ সিটির ধানমন্ডিতে মশক নিধন অভিযান শুরু হয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাবরিনা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। মশক নিধন কার্যক্রম কেমন চলছে, কি বলছে আসলে কর্তৃপক্ষ, আমাদের বিস্তারিত জানাবেন। যেমনটি জানেন যে আজকে দক্ষিণ সিটি কর্পোরেশনের সকাল থেকে 8টার দিকে মশক নিধন কর্মসূচি এবং বিভিন্ন পরিচ্ছন্নতা কর্মসূচি নিয়ে আজকে 8টার দিকে আসলে র্যালি শুরু হয় এবং বিভিন্ন ধানমন্ডির যে রবীন্দ্র সরোবরের যে জায়গায় সেখানে তারা র্যালি আয়োজন করে এবং র্যালিটি করে এরপরে তারা কিন্তু বিভিন্ন গাছপালা এবং সেই সাথে পরিচ্ছন্নতার যে বিভিন্ন কার্যক্রম, এখানে 700-র বেশি মানুষ এখানে উপস্থিত হয়ে থাকে এবং 700-র বেশি মানুষকে তারা বিভিন্ন জায়গায় রবীন্দ্র সরোবর বা ধানমন্ডির বিভিন্ন এলাকায়, ধানমন্ডির সোসাইটি যেটি বলতে, সেখানে বিভিন্ন পরিচ্ছন্নতার কাজকর্ম করে এবং সবাই এখানে উদ্যমী হয়ে কাজগুলো করতে থাকে এবং পরবর্তীতে একটু আগেই এই পরিচ্ছন্নতার কার্যক্রম শেষ করে মশা নিধনের কার্যক্রমও একটু আগে শুরু হয় এবং তারা মশা নিধনের কার্যক্রমও করছে। এখন যেটি দেখতে পাচ্ছেন যে 2টি কার্যক্রমে আপাতত শেষ হয়ে আসলে এখন কার্যক্রম শেষ হয়েছে। তবে এখানে উপদেষ্টা আসিফ মাহমুদ আসার কথা ছিল, কিন্তু তিনি আসতে পারেননি। কিন্তু এখানে এরপরে আমরা যখন যেহেতু দক্ষিণ সিটি আয়োজিত এই ধানমন্ডি এলাকায় এই অভিযানটি হয়েছে, তারা যেটি বলেছেন যে শুধুমাত্র এই একটি অভিযান হলে এরপরে তারা 10টি অভিযানে এই ঢাকা সিটি দক্ষিণ সিটি কর্পোরেশনের যে জায়গাগুলো আছে সেগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ এবং মশক নিধনের কাজকর্ম করবে। এবং সেই সাথে আমরা যখন এলজিইডির মন্ত্রণালয়ের সচিবের সাথে কথা বলি, তিনি যেটা বলেছেন যে
এই যে সবাই মিলে হচ্ছে তিনি ঢাকাকে আসলে তারা চাচ্ছেন যে এরকম অভিযান যাতে শুধুমাত্র ধানমন্ডির নয়, বাকি যে এলাকায় বা বাকি যে কর্পোরেশনগুলোতে আছে সেখানেও যাতে এই কর্মসূচিগুলো হয়ে থাকে এবং কর্মসূচিগুলো হওয়ার ফলে ঢাকা যাতে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সেই সাথে হচ্ছে নোংরা কোনো পরিবেশ না হয়ে পরিবেশ যাতে সুন্দর হয়। এবং সেই সাথে আরেকটি যেটি বিষয় যে জানিয়ে দিয়েছেন যে যেহেতু আসন্ন বর্ষা মৌসুম আসছে, সো বর্ষা মৌসুমে কিন্তু মশার উপদ্রব হচ্ছে বেড়ে যায়। তো এই মশার উপদ্রব যাতে না হয় সেই কারণেই হচ্ছে তারা এই অভিযানগুলো এখন থেকেই হচ্ছে শুরু করছেন এবং তারা আশাও করছেন যে এই ব্যবস্থা হচ্ছে বাকি যে জায়গাগুলোতে আছে তারাও সেগুলো নিয়ে এরপর হচ্ছে তারা ধানমন্ডির যে জায়গাগুলো আছে সেগুলোতে হচ্ছে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা করবে। তো এখন হচ্ছে এই কর্মসূচিগুলো আপাতত শেষ। তারা বলছেন যে এর পরবর্তীতে হচ্ছে হয়তো বা এরপর কয়েকদিন পরই হচ্ছে তারা অভিযানগুলো চালাবেন এবং অভিযানগুলো চালানোর মধ্য দিয়ে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা গড়ে তুলবেন। তো এই ছিল সর্বশেষ খবর রবীন্দ্র সরোবর থেকে। সাবরিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকার দক্ষিণ সিটির মশক নিধন অভিযান সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার। গ্রীষ্মের প্রখর রোদে এবছর আমের গুটি ঝরছে। চৈত্র বৈশাখের রাজশাহীর সব এলাকায় কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ায় চিন্তার ভাঁজ চাষিদের কপালে। আবার যেসব এলাকায় বৃষ্টি হয়েছে সেখানে গুটি টিকলেও সামনের দিনগুলোতে কালবৈশাখী নিয়ে শঙ্কা তাদের। ফলে গাছে গুটি টেকানোই এখন বড় চ্যালেঞ্জ। কাজী শাহেদের প্রতিবেদন। রাজশাহীতে এবার বড় গাছে আমের দেখা কম মিলছে, ভালো করালি দেখা মিলছে ছোট গাছে। বাগানের আম পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন আম চাষিরা। শুরুতেই গাছে মুকুল কম আসা আর খরাই গুটি ঝরে পড়াই খানিকটা দুশ্চিন্তার ছাপ তাদের কপালে। এবার বড় গাছ থেকে ছোট গাছে গুটি বেশি ছিল, এই জন্য গুটিগুলো আপনার হচ্ছে যে ছোট গাছেই অধিক পরিমাণ আম আসছে আর বড় গাছ আসে নাই। আবহাওয়ার পরিবর্তনের কারণে বৃষ্টি কম, এই জন্য আপনার গুটিগুলো কম টিকছে। মুকুল কমের কারণে আমও কমে বাড়ে, আর আবহাওয়াটা খুব খারাপ, ওয়েদার যদি ভালো হতো তাহলে আমটা ভালো হতো। আশা করছি যে আমাদের গাছে ভালোই ফলন হবে, গুটি অনুযায়ী ভালো ফলন হবে। এখন পর্যন্ত আশা করা যায়, ঝড় যেহেতু হয়নি। চাষিরা বলছেন বাগানের 50 ভাগ গাছে এবার গুটি এসেছে, তা ধরে রাখতে চেষ্টা চালাচ্ছেন তারা। বিদেশে রপ্তানির প্রস্তুতি হিসেবে চলছে ব্যাগিং। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে আমের ভালো ফলন মিলবে আশা তাদের। আশাবাদী যে আমের দাম একটু বৃদ্ধি পাওয়ার আশাতে আছি। বিভিন্ন রকমের পোকামাকড় যেন আঘাত হানতে না পারে এই জন্য পলিব্যাগটা করা। বিদেশে যাচ্ছে, 6টা দেশে ইনপুট করা আছে আম, যার কারণে আমরা বানলে সৌন্দর্য ভালো হয় আর আমরা জীবনমুক্ত। ফল গবেষণা কেন্দ্রের কর্মকর্তারা বলছেন তীব্র খরায় আক্রান্ত হলেও এখন পর্যন্ত গাছে যে পরিমাণ গুটি আছে তার একটি অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে কালবৈশাখীতে। গুটি টিকিয়ে রাখতে দ্রুত ছত্রাকনাশক ও কীটনাশক স্প্রে ও গাছের গোড়ায় পানি সেচ দিতে হবে। যেসব এলাকায় ইতিমধ্যে বৃষ্টিপাত সংগঠিত হয় নাই সেখানে এখনও কিন্তু এই সেচ প্রদান কার্যক্রম অব্যাহত রাখতে হবে। 15 দিন অন্তর অন্তর এই আম পাড়া অর্থাৎ আম হারভেস্ট করার 20 থেকে 25 দিন আগে এই সেচ কার্যক্রম বন্ধ করতে হবে। রাজশাহীতে এবার 19,600 হেক্টর জমিতে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,60,000 মেট্রিক টন, যা গত বছরের সমান। এবারও এই অঞ্চলের আম দেশের বাজারের পাশাপাশি বিদেশে রপ্তানির সুযোগ পাবে বলে আশা চাষিদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। তীব্র তাপদাহের পর নোয়াখালীতে টানা 3 দিন থেমে থেমে বৃষ্টি হয়েছে। এতে ব্যাপক ক্ষতি হয়েছে ক্ষেতের পাকা বোরো ধানের। একদিকে জমিতে পানি জমে যাওয়ায় পাকা ধান কাটা সম্ভব হচ্ছে না, অন্যদিকে ক্ষেতে কাটা ধান পচে যাচ্ছে। দাম পড়ে যাওয়ায় বড় ধরনের লোকসানের আশঙ্কায় কৃষক। সহকর্মী মাওলা সুজনের রিপোর্ট জানাচ্ছেন শামীম হোসেন। চলতি মাসের শুরুর দিকে পাকতে শুরু করে বোরো ধান, ধান কাটতেও শুরু করেন কৃষক। ইতোমধ্যে প্রায় 40 ভাগের বেশি ধান কাটা হয়েছে, কিন্তু হঠাৎ করে গত 3 থেকে 4 দিনের বৃষ্টিতে খেতে জমে গেছে পানি। ফলে পাকা ধান নিয়ে বিপাকে কৃষক। এখনো বেশিরভাগ ধান মাঠেই রয়ে গেছে। কয়েকদিন তলিয়ে থাকায় ধানে গজানো শুরু করেছে চারা। ডিসেম্বরের উপরে হয়েছে মন ধান, এখন আমরা বৃষ্টির কারণে লইতে পারতেছি না। বৃষ্টি বন্ধ না হলে তো ধান লইতে পারতেন না। একটা বদিলে 800 হইতে 900 টাকা 1000 টাকা চলে। যা গাড়ি বাড়িতে নিছিলাম এখন শুকাইতে পারতেছি না টানা বৃষ্টির কারণে, বুঝছেন। আমাদের ধানের অবস্থা খুব খারাপ। আমরা কৃষকরা এখন একটা মানে দুশ্চিন্তার মধ্যে আছি। আমরা ধানের লেগুলি ধান কাটতে পারি না, এখন ওই খানিকান ধরা যায়, আবার খানিকান বৃষ্টি হয়, এই কারণে ধান এখন পানির ভিতরে লয়ে যাইতে আছে। এছাড়া করণীয় আর কিছু নাই।
বৃষ্টিতে পাকা ধান ঘরে তুলতে কৃষকরা বিপাকে পড়েছেন স্বীকার করে জেলার কৃষি কর্মকর্তা বলেন, মাঠ পর্যায়ে কৃষি অফিসাররা বৃষ্টি পরবর্তী ধান ঘরে তুলে ফেলার পরামর্শ দিচ্ছেন। সাময়িক একটা এখন বিপর্যয় বলা যায় যে বৃষ্টির কারণে কৃষক কাটতেছেন না। কৃষককে বিশেষ করে যেহেতু বৃষ্টিপাতের সম্ভাবনা সামনেও আছে, 80% কাটলে যাতে দ্রুত গতিতে কেটে বাসায় নিয়ে আসে। মাঠে অনেক সময় কৃষক শুকানোর জন্য রাখে, যাতে না করে। এটা আমাদের উপসহকারী কৃষি অফিসার, উপজেলা কৃষি অফিসার এবং আমরা জেলা থেকে এই নির্দেশনা দিয়ে যাচ্ছি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলার 9টি উপজেলায় এবছরের বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 1,650,000 হেক্টর, যার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয় 4,75,582 মেট্রিক টন। তবে আবাদ হয় 1,04,086 হেক্টর জমিতে। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুষ্টিয়ায় ভেড়া পালন করে বাজিমাত করেছে মসজিদের এক ইমাম। 18 বছরে হয়েছেন কোটিপতি, কিনেছেন 30 বিঘা জমিও। শখের বশে একটি ভেড়া নিয়ে শুরু করলেও তার খামারে এখন রয়েছে 200-রও বেশি ভেড়া, যা থেকে প্রতি বছর আয় করছেন 4 লাখ থেকে 5 লাখ টাকা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্টে বিস্তারিত জানবো। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চর জগন্নাথপুর গ্রামের মসজিদের ইমাম রবিউল ইসলাম 2007 সালে শখের বশে কিনেছিলেন একটি ভেড়া। ওই বছরের 6 মাসের মাথায় 3টি বাচ্চা জন্ম দেয় ভেড়াটি। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক বাড়তে থাকে তার ভেড়ার সংখ্যা। কয়েক বছরের মধ্যেই তার বাড়িটি পরিণত হয় ভেড়ার খামারে। যদি 10টা 20 15টা বোন থাকে, 2টি করে ঘরে বাচ্চা হলে পরে বছরে মনে করেন যে একবার বাচ্চা দিলে পরে 20টা হয়, 2বার বাচ্চা দিলে পরে 40টা হয়ে যায়। গত 18 বছরে রবিউল তার খামার থেকে 5,000-এরও বেশি ভেড়া বিক্রি করেছেন, যা দিয়ে কিনেছেন 30 বিঘা জমি সহ বেশ কয়েকটি গরু। বর্তমানে প্রতি বছর ভেড়ার খামার থেকে আয় করছেন 4 থেকে 5 লক্ষ টাকা। যে দেখুন আসে, আমি তাদের উৎসাহ দিই যে তোমরা ভেড়া করবো, তোমরা আমার মতো লাভবান হও, স্বাবলম্বী হও। রবিউলের এমন সাফল্য দেখে এলাকার অনেকেই এখন ঝুঁকছেন ভেড়া পালনে, স্বপ্ন দেখছেন স্বাবলম্বী হওয়ারও। আমি কিনেছিলাম 4টি থেকে আল্লাহর মধ্যে 50-60টি এখন হয়েছে। আমার 40টা ভেড়া মালিক বানাইছে। আর এখন আমার ভবিষ্যতের আশা যে আমিও আস্তে আস্তে এরকম একটা খামার করব। প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন, অন্যান্য পশুর তুলনায় ভেড়া পালন লাভজনক, মাংসের স্বাদও ভালো। তাই আমিষের চাহিদা মেটানোর পাশাপাশি অর্থনৈতিকভাবে লাভবান করতে বেকারদের ভেড়া পালনে আগ্রহ বাড়াতে কাজ করছেন তারা। পালনে আসার ক্ষেত্রে আমরা ডে 1 থেকে ব্রিডিং, যে কোনো পর্যায়ে, সমস্ত পর্যায়ে যে হেল্প লাগে আমরা সবই করব।